হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমরা শুরু করতে চলেছি আরেকটি চ্যাপ্টার, যে চ্যাপ্টারটির নাম হলো সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশন। ক্লিয়ার? কোষচক্র এবং কোষ বিভাজন, সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশন, এটা খুব ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা সহজ চ্যাপ্টার এবং সমস্ত চ্যাপ্টারের বেসিক কিন্তু সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশন। এই চ্যাপ্টারটি কিন্তু ভালো করে আয়ত্তে থাকা দরকার। এখান থেকে মোটামুটি ধরে নিতে পারো 1 থেকে 2টো প্রশ্ন আসবেই। ক্লিয়ার? খুব ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। শুধু এই চ্যাপ্টারটা প্রশ্নের জন্য পড়াটা ব্যাপার নয়, সমস্ত চ্যাপ্টারের ফাউন্ডেশন কিন্তু এই চ্যাপ্টারটি। ক্লিয়ার? তো এই সেল সাইকেল সেল ডিভিশন আজকে আমরা এই সেল সাইকেল ইন্টারফেজ এতটা পর্যন্ত পড়াবো। ক্লিয়ার? তো আজকে কী কী এই চ্যাপ্টারে আমাদেরকে পড়তে হবে? এই চ্যাপ্টারে আমাদেরকে পড়তে হবে সেল সাইকেল কী, ক্লিয়ার, কোষচক্র কী, এম ফেজ বা মাইটোটিক ফেজ কী, মাইটোসিসের কী কী গুরুত্ব রয়েছে, মিওসিস কী, মিওসিসে কী কী গুরুত্ব রয়েছে, এই সমস্ত জিনিসগুলো। ক্লিয়ার? তাহলে প্রথমে এখানে ইন্ট্রোডাকশান দিয়ে শুরু করছে। ক্লিয়ার? ইন্ট্রোডাকশানটা তোমরা দেখে নেবে, ঠিক আছে? ইন্ট্রোডাকশানটা তোমরা দেখে নেবে, এখান থেকে তেমন কিছু ইম্পর্টেন্ট তেমন থাকে না। তো আমি শুরু করব সেল সাইকেল থেকে। তো সেল সাইকেল বা কোষ বিভাজন জিনিসটা কী? কোষ বিভাজন জিনিসটা কি যদি আমি বলতে চাই, যে সমস্ত কিছু করতে গেলে, আমাদেরকে বৃদ্ধি পেতে গেলে, বংশ বিস্তার করতে গেলে, সমস্ত জায়গাতে কিন্তু সেল সাইকেলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শুধু মানুষ কেন, সমস্ত প্রাণী, উদ্ভিদ, মানে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশান পড়লাম তো, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশানে প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা জীবকে বংশ বিস্তার করতে সেল ডিভিশন কিন্তু ইম্পর্ট্যান্ট। আর এই সেল ডিভিশন হওয়ার জন্য সেল সাইকেল কিন্তু হওয়া খুবই গুরুত্বপূর্ণ। সেল সাইকেল না হলে সেল ডিভিশন হবে না। সেল সাইকেল একটা কি, একটা চক্র, কোষ চক্র, যার মাধ্যমে কি প্রথমে কোনো একটা কোষ সে প্রথমে প্রস্তুত হবে যে আমাকে বিভাজন হয়ে আমার সংখ্যাটাকে বাড়াতে হবে। তারপরে প্রস্তুত হওয়ার পর সেই প্রস্তুতি দশাটাকে আমরা ইন্টারফেজ বলি। তারপরে কি হয়, সে কোষ বিভাজনটা কিন্তু ঘটে বিভিন্ন দশার মাধ্যমে। তো প্রথমে আমরা সেল সাইকেল বা কোষ চক্র জিনিসটা কি বোঝার চেষ্টা করব। তাহলে সেল সাইকেল জিনিসটা কি না, সেল সাইকেল ইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্রসেস ইন অল লিভিং অর্গানিজম। সমস্ত লিভিং অর্গানিজমের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু বেশি খুব গুরুত্বপূর্ণ। ডিউরিং দ্য ডিভিশন অফ সেল, ডিএনএ রেপ্লিকেশন, সেল গ্রোথ অলসো টেক প্লেস। ডিএনএ রেপ্লিকেশন এবং কোষের বৃদ্ধি কিন্তু ঘটে। তাহলে যদি বলি, তাহলে একটা কোষচক্র যদি আমি আঁকার চেষ্টা করি, ধরো এটা একটা এরকম এরকম একটা গোল একটা চক্র। চক্র মানে কি, ক্রমাগত হচ্ছে যাবে, এখান থেকে শুরু হয়ে 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 সেই পয়েন্টে চলে আসবে, মানে যেখান থেকে শুরু করবো সেখান থেকে আসবে। তো এখানে প্রথমে একটা ফেজ থাকে, মানে এই একটা এরকম ফেজ থাকবে, বা এটা এত ছোট নয়, মোটামুটি সবচেয়ে বেশি পরিমাণে যেটা থাকে, ধরো এতটা পর্যন্ত ফেজ থাকবে, ঠিক আছে? ক্লিয়ার? এবং এর মধ্যেও কিন্তু অনেকগুলো সাব ডিভিশন থাকবে, এরকম এরকম এরকম। তাহলে প্রথম ফেজটা হয় বলে G1 ফেজ বা গ্রোথ 1 ফেজ, তারপরে বলে S1 ফেজ বা সিনথেসিস ফেজ, তারপরে বলে G2 ফেজ বা গ্রোথ 2 ফেজ, বা বৃদ্ধি পাবে এখানটাতে। তাহলে এখানে বৃদ্ধি পাচ্ছে, এখানে বৃদ্ধি পাচ্ছে, আর এখানে কী হয়, ডিএনএ রেপ্লিকেশন হয়। এখন কি হচ্ছে, কোষটা সেল ডিভিশনের জন্য, কোষ বিভাজনের জন্য প্রস্তুত হচ্ছে। তাই এই যে পুরো এতটা পর্যন্ত, এখান থেকে মোটামুটি এতটা পর্যন্ত অংশ আমি দেখতে পাচ্ছি, এখান থেকে যে এতটা অংশ, এই অংশটাকে আমরা কি বলি বলো তো? এই অংশটাকে আমরা ইন্টারফেজ বলি। এই ইন্টারফেজ দশায় কিন্তু কোনো একটা কোষ প্রস্তুত হয় সেল ডিভিশন করার জন্য। তারপরে এখানে এই যে এই ফেজ যেটা হয় বাকিটা, যেখানে সেল ডিভিশন আসল ঘটে, সেটাকে আমরা কি বলি, সেটাকে বলি আমরা এম ফেজ। এই এম ফেজে কিন্তু বিভিন্ন পদ্ধতির মাধ্যমে হয়। এবার এম ফেজ মিওসিসের ক্ষেত্রে একরকম হবে, মাইটোসিসের ক্ষেত্রে একরকম হবে, সেটা পরে ডিসকাশন করা যাবে। তাহলে এই জিনিসটা বোঝানোর জন্যই আমি এটা বললাম, যে এখানে বলছে না ডিএনএ রেপ্লিকেশন হয় আর সেল গ্রোথ হয় এই কোষচক্রের সময়। তাহলে সে মানে কোষের বৃদ্ধি কোনখানে কোনখানে হয়, G1 দশায় হয় আর G2 দশায় হয়। আর ডিএনএ রেপ্লিকেশন কোন দশায় হয় না, S দশায় হয়। ক্লিয়ার? বোঝা গেছে? all these processes, that is cell division, DNA replication and cell growth, hence have take place in coordinated way to ensure correct division and formation of progeny cells containing intact genomes। মানে কি, তাহলে তাহলে এই যে কোষ বিভাজন, অল প্রসেস মানে সমস্ত ঘটনাগুলো কি না, প্রথমে কোষ বিভাজন, এই দশাটাতে কোষ বিভাজন হচ্ছে, ডিএনএ রেপ্লিকেশন, এখানে রেপ্লিকেশন হচ্ছে, সেল গ্রোথ কোনখানে কোনখানে হচ্ছে, G1 দশায় G2 দশায় হচ্ছে সেল গ্রোথ। এই সমস্তগুলো কিন্তু ঘটে কোঅর্ডিনেটেড ওয়ে, মানে
একসঙ্গে ঘটে আর কি, মানে একটা একটার সঙ্গে লিঙ্ক আর কি, সম্পর্ক রয়েছে। মানে গ্রোথ হোক, একটা নির্দিষ্ট গ্রোথ হওয়ার পরে তার ডিএনএ রেপ্লিকেশন হবে, তারপরে নির্দিষ্ট গ্রোথ হওয়ার পর ডিএনএ রেপ্লিকেশন সমস্ত কিছু হওয়ার পর তার সেল ডিভিশন ঘটবে। তাহলে এটা একটা কি, একে অপরের সঙ্গে লিঙ্ক হয়েছে, এটা না হলে এটা ঘটবে না, এটা না হলে এটা ঘটবে না। তাই কোঅর্ডিনেটেড হয়ে হয় এবং কি করে, ইনসিওর করে কারেক্ট ডিভিশন, মানে কি করে না, ঠিক করে যে ঠিকমতো কোষটা বিভাজিত হবে, এবং কি করে ফরমেশন অফ প্রোজেনি সেল। ধরো এখানে এটা একটা কোষ, সেই কোষটা থেকে কি হচ্ছে, কোষ বিভাজন হয়ে আরও সেখান থেকে দুটো প্রোজেনিক কোষ উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। এই দুটোকে বলছে প্রোজেনি, মানে তার ছেলে আর ছেলে পুলে বা এরা আর কি প্রোজেনি তৈরি করছে, কন্টেনিং ইন্ট্যাক্ট জিনোম। তার মধ্যে কী থাকবে, তার মধ্যে জিনোমও থাকবে, তাই না, তার মধ্যে জিনোমও থাকবে, জিনোম মধ্যে ডিএনএ আরএনএ, তার জেনেটিক ম্যাটেরিয়াল যেটা, সেটা কিন্তু থাকবে। দ্য সিকোয়েন্স অফ ইভেন্টস বাই হুইচ এ সেল ডুপ্লিকেট ইটস জিনোম সিনথেসিস the other constitute of the cell and eventually divides into two daughter cell is called cell cycle। তাহলে সেল সাইকেল কাকে বলছে, দ্য সিকোয়েন্স অফ ইভেন্টস। দেখো এক একটা ইভেন্ট হচ্ছে, G1 হচ্ছে, S হচ্ছে, G2 হচ্ছে, তারপরে কোষ বিভাজন হচ্ছে, তাহলে একটা সিকোয়েন্সে যাচ্ছে, এইটার পরে এটা, এটার পরে এটা, এটার পরে এটা। তাহলে সিকোয়েন্স অফ ইভেন্টস বাই হুইচ সেল ডুপ্লিকেট, এই একটা কোষ ছিল, সেই কোষটা কি হচ্ছে ডুপ্লিকেট, মানে সেই কোষটা থেকে ডুপ্লিকেট সিট জিনোম, এর মধ্যে কি আছে, ডিএনএ আরএনএ আছে, সেই জিনোমটা থেকে আরও দুটো এরকম এখানেও উৎপন্ন হচ্ছে এরকম, তাই না। তাহলে এরকম দেখে, তাহলে জিনোমটা ডুপ্লিকেশন করার মাধ্যমে, ডুপ্লিকেশন অফ জিনোম যেখানে, সেটা আমরা কী বলি বলো তো, ক্যারিওকাইনেসিস বলি, জানো তো তোমরা এটা, ক্যারিওকাইনেসিস বলি। তাহলে প্রথমে ক্যারিওকাইনেসিস হয়, তারপরে সাইটোকাইনেসিস হয়। ক্যারিওকাইনেসিস মানে কি, জিনোমের ডুপ্লিকেশন। তাহলে প্রথমে জিনোমের ডুপ্লিকেশন হচ্ছে, সিনথেসিস অফ দ্য আদার কনস্টিটিউট অফ দ্য সেল। শুধুমাত্র কি জিনোমটাই হবে, আরও তো অনেক কিছু আছে, তার মধ্যে বিভিন্ন সেল অর্গানেল আছে, সেগুলো ডুপ্লিকেশন ঘটবে, সেগুলো সিনথেসিস ঘটবে, ডিএনএ সিনথেসিস ঘটবে, এই বিভিন্ন রকম সিনথেসিস হওয়ার পরে তারপরে ইভেনচুয়ালি ডিভাইডস ইন্টু টু ডটার সেল। তারপরে গিয়ে দুটো ডটার সেলে বিভক্ত হচ্ছে, দুটো ডটার সেল, এটা প্যারেন্ট সেল, এটা হচ্ছে ডটার সেল, এটা প্যারেন্ট সেল, আর এটা হচ্ছে ডটার সেল, দুটো ডটার সেলে বিভক্ত হয়ে যাচ্ছে। এই সমস্ত যে সিকোয়েন্স অফ ইভেন্ট, এটাকে আমরা কি বলবো, এই সিকোয়েন্স অফ ইভেন্টকে আমরা কি বলি না, সেল সাইকেল বলি। অলদো সেল গ্রোথ ইন টার্মস অফ সাইটোপ্লাজমিক ইনক্রিজ ইজ এ কন্টিনিউয়াস, সেল গ্রোথটা কিন্তু সবসময় মোটামুটি হয়ে থাকে। ডিএনএ সিনথেসিস অকার্স অনলি ডিউরিং ওয়ান স্পেসিফিক স্টেজ ইন দ্য সেল সাইকেল, কিন্তু ডিএনএ সিনথেসিসটা, সেলটা সবসময় বৃদ্ধি পাচ্ছে, কিন্তু ডিএনএ সিনথেসিসটা মোটামুটি কখন ঘটছে, ডিএনএ সিনথেসিসটা কিন্তু ঘটছে কখন না, যখন এস ফেজ আসে তখনই কিন্তু মোটামুটি ডিএনএ সিনথেসিসটা ঘটছে। ডিএনএ সিনথেসিস অকার্স অনলি ডিউরিং ওয়ান স্পেসিফিক স্টেজ ইন দ্য সেল সাইকেল, সেল সাইকেলের একটা নির্দিষ্ট সময় কিন্তু ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ সিনথেসিস হচ্ছে, একটা ডিএনএ থেকে দুটো ডিএনএ, কোন দশায় হচ্ছে, এস দশায় হচ্ছে। দ্য রেপ্লিকেটেড ক্রোমোজোম ডিএনএ আর দেন ডিস্ট্রিবিউটেড টু ডটার নিউক্লিয়াই বাই এ কমপ্লেক্স সিরিজ অফ ইভেন্টস ডিউরিং সেল ডিভিশন। তারপরে এটা কি, রেপ্লিকেটেড ডিএনএ, সেই রেপ্লিকেটেড ডিএনএটা তারপরে কী হয়, ডিস্ট্রিবিউটেড টু ডটার নিউক্লিয়াই বাই এ কমপ্লেক্স সিরিজ অফ ইভেন্ট, বিভিন্ন কমপ্লেক্স সিরিজ অফ ইভেন্ট হওয়ার মাধ্যমে, ডিউরিং দ্য বিভিন্ন কমপ্লেক্স জটিল অনেক প্রসেস হওয়ার মাধ্যমে সেই যে ডিএনএ যে তৈরি হলো, সেগুলো কী হচ্ছে, সেলের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, ক্লিয়ার, মানে সেটার মধ্যে ছড়িয়ে পড়ছে, সে বিভিন্ন ছড়িয়ে পড়ছে। দিস ইভেন্টস আর দেমসেলস আন্ডার জেনেটিক কন্ট্রোল, এই যে সমস্ত ঘটনাটা হচ্ছে সবটাই কিন্তু জেনেটিক কন্ট্রোল, মানে কি জিনগত যে আমাদের যে মানে কন্ট্রোল, তার অধীনে কিন্তু হচ্ছে, সেগুলোকে সব নিয়ন্ত্রণ করছে, জিনগত যে নিয়ন্ত্রণ, সেই জিনগত নিয়ন্ত্রণের মাধ্যমে কিন্তু সবটাই ঘটছে। তাহলে এটা মোটামুটি ইন্ট্রোডাকশান পার্ট গেল। এবারে আমরা বলবো যে ফেজেস অফ সেল সাইকেল। এই যে ফেজেস অফ সেল সাইকেলে আগে তোমরা ধারণা দিয়েছে, ছবিটা রেখেছিলাম, দেখো G1 ফেজ, তারপরে S ফেজ, তারপরে G2 ফেজ, তারপরে এখানে গিয়েছে, তারপরে এই যে এম ফেজ, যেটা সেই এম ফেজে কিসে ভাগ করা যায়, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, সাইটোকাইনেসিস, ক্লিয়ার, এরকম। তারপরে আবার G1 ফেজ এরকম করা হয়। তাহলে একটা সেল ছিল, সেখান থেকে দুটো সেল উৎপন্ন হলো। এবার এখানে কি বলছে দেখো, তাহলে প্রথমে কী হচ্ছে, এ টিপিক্যাল ইউক্যারিওটিক সেল সাইকেল ইজ ইলাস্ট্রেটেড বাই হিউম্যান সেলস ইন কালচার, মানে একটা ইউক্যারিওটিক সেলের কোষ বিভাজন একটা কালচার মিডিয়ামে, সেখানে কিন্তু হিউম্যান মানে মানুষের যে কোষ, সেটার কোষ বিভাজন ইলাস্ট্রেট করে কি বোঝা যাচ্ছে, যে দিস সেলস ডিভাইড ওয়ান্স ইন অ্যাপ্রক্সিমেট 24 আওয়ার, মানে একদিনে 24 আওয়ার মানে কত, 24 ঘন্টা, মানে একদিনে একটা সেল কিন্তু ডিভাইড করছে, ক্লিয়ার, একটা সেল কিন্তু একদিনে ডিভাইড করছে। হাউএভার দিস ডিউরেশন অফ সেল সাইকেল ক্যান ভ্যারি ফ্রম অর্গানিজম টু অর্গানিজম, অলসো ফ্রম সেল টাইপ টু টাইপ, কিন্তু এটা বিভিন্ন অর্গানিজমের সবার ক্ষেত্রেই 24 ঘন্টা হবে, মানুষের ক্ষেত্রে 24 ঘন্টা, কিন্তু সবার ক্ষেত্রে যে 24 ঘন্টা হবে তার তো কোনো মান নেই, তাই না, তার তো কোনো মানে নেই। তাহলে কার ক্ষেত্রে কীরকম, মানে বিভিন্ন অর্গানিজম, বিভিন্ন ধরনের জীবেদের ক্ষেত্রে বিভিন্ন রকম হবে, অর্গানিজম টু অর্গানিজম সেটা কিন্তু ভ্যারি করবে, এবং বিভিন্ন রকমের যে কীরকম প্রকারের সেল,
কীরকম প্রকারের সে কোষটা সেগুলোর ওপর নির্ভর করবে। একটা এক্সাম্পল দিচ্ছে কি না, ইস্ট ফর এক্সাম্পল সে কী করে না, ক্যান প্রোগ্রেস দেয়ার সেল সাইকেল অনলি অ্যাবাউট 90 মিনিট, 90 মিনিটেই কিন্তু তার এটা কিন্তু সম্পন্ন করে ফেলে। 90 মিনিটের মধ্যে কিন্তু সে কিন্তু সেল ডিভিশন তার হয়ে যায়। কাদের ক্ষেত্রে? ইস্টের ক্ষেত্রে। এবারে কি হয়েছে না, সেল সাইকেলকে আমরা কটা ভাগে ভাগ করে দিই। একটা ইন্টারফেজ যেখানে কী হয়, প্রস্তুতি হয়, প্রস্তুতি হয়। আর হচ্ছে এমফেজ যেখানে কী হয়, ডিভিশন হয়, মানে বিভাজন হয় এমফেজে। তো প্রথমে কি বলছে, এমফেজ প্রথমে কী বলছে, এমফেজ রিপ্রেজেন্টস দ্য ফেজ হোয়েন দ্য অ্যাকচুয়াল সেল ডিভিশন অর মাইটোসিস অকার্স অ্যান্ড দ্য ইন্টারফেজ রিপ্রেজেন্টস দ্য ফেজ বিটুইন টু সাকসেসিভ এমফেজ। তাহলে এমফেজ কাকে বলবো, এমফেজ বলতে যখন কিন্তু কোষটা বিভাজিত হবে, তবে এখানে মাইটোসিস হিসেবে ধরে নিয়ে আছে, কোষটা বিভাজিত হয়। আর ইন্টারফেজ কাকে বলবো, ইন্টারফেজ রিপ্রেজেন্টস দ্য ফেজ, মানে যে দশাটা যেখানে কী হয়, দুটো এমফেজের মাঝে, ধরো এই একটা এমফেজ হলো, এটা একটা এমফেজ হলো, ঠিক আছে। তাহলে এর মাঝে কী আছে, ইন্টারফেজ, এই ইন্টারফেজ আছে, তাহলে ইন্টারফেজটা কার মাঝে আছে, এটাকে ইন্টারফেজ বলছি তো। তাহলে এই ইন্টারফেজটা কী আছে, এই একটা এমফেজ ঘুরে এসে আবার একটা এমফেজ, দুটো এমফেজের মাঝে কী আছে, একটা ইন্টারফেজ আছে। ইট ইজ সিগনিফিকেন্ট টু নোট দ্যাট ইন 24 আওয়ার অ্যাভারেজ, মানে আমরা কি বললাম যে পুরো দশাটা ঘটতে 24 ঘন্টা সময় লাগে। এই 24 ঘন্টার মধ্যে ডিউরেশন অফ সেল সাইকেল অফ এ হিউম্যান সেল, কোনো একটা মানুষের কোষে 24 ঘন্টার মধ্যে যে একটা সেল ডিভাইড হয়ে দুটো কোষে বিভাজিত হয়ে যাচ্ছে, সেল ডিভিশন প্রপার লাস্ট ফর অনলি অ্যাবাউট অ্যান আওয়ার। কিন্তু এই যে সেল ডিভিশন এমফেজ যেটা বলছি আমরা বারবার ধরে, যে এমফেজ, এই যে এমফেজ যেখানে সেল ডিভিশন অকার হচ্ছে, সেটা মাত্র 1 ঘন্টার জন্য হয়, বাকি এটা 23 ঘন্টার জন্য এটা হয়, মানে প্রস্তুতি করতেই বেশি সময়, তাই না। যখন সেল ডিভিশন হয় তখন কিন্তু বেশি সময় নয়। যেমন দেখো, তোমাদের নিট পরীক্ষার জন্য তোমরা 2 বছর পড়ছো, নিট পরীক্ষার জন্য 2 বছর ধরে প্রস্তুতি নিচ্ছ, কিন্তু তোমার পরীক্ষাটা হচ্ছে কতক্ষণে, 3 ঘন্টায় হয়ে যাচ্ছে, 3 ঘন্টাতে। বুঝতে পারছো ব্যাপারটা, সেরকমই মানে সব জিনিসেরই প্রস্তুতি করতে বেশি সময় লাগে, কিন্তু সেটার ফলটা পেতে বা সেটা যখন আসল করবে তখন কিন্তু হঠাৎ করে তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। সেরকমই কিন্তু এটা 23 ঘন্টা লাগে, বাকি এটা 1 ঘন্টা মাত্র কী হয় না, সেল ডিভিশনটা হতে লাগে। তো ইন্টারফেজ লাস্ট ফর 95% ডিউরেশন অফ সেল সাইকেল, প্রায় 95% কিন্তু 95% সময় ধরে সেল সাইকেলে কী হয়, এই ইন্টারফেজ দশাটা কিন্তু থাকে। ক্লিয়ার হলো, বুঝতে পারলে। এবারে হচ্ছে এমফেজের কথা আসবে। এবারে এমফেজের জিনিসটা কি, তাহলে এমফেজ কী বলছে, এমফেজ স্টার্টস উইথ নিউক্লিয়ার ডিভিশন। তাহলে এমফেজকে যদি বলি যে এমফেজ, সেই এমফেজে দুটো দশা হয়, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, আগের বারও বললাম ক্যারিওকাইনেসিস মানে কি হয়, জিনোম বা এদের বিভাজন হবে। তারপরে কি হয়, সাইটোকাইনেসিস, এখানে কি হয়, সাইটোপ্লাজমের বিভাজন হয়। ক্যারিওকাইনেসিসে কি হয়, 4টা দশা থাকে, কি থাকে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ, তাই না, টেলোফেজ। আর সাইটোকাইনেসিসে বাকিটা হচ্ছে, ঠিক আছে। এটার মধ্যে ধরে নাও, এটা এখানের মধ্যে হবে। এবারে হচ্ছে কি বলছে যে কোরেসপন্ডিং টু দ্য সেপারেশন অফ ডটার ক্রোমোজোম, প্রথমে ডটার ক্রোমোজোমটা সেপারেশন করছে কিসের, ক্যারিওকাইনেসিসে, অ্যান্ড ইউজুয়ালি এন্ডস, এবং শেষ হয় কীভাবে, শুরু হচ্ছে কী হচ্ছে, নিউক্লিয়ার ডিভিশনের মাধ্যমে, যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের মধ্যে জিনোম আছে, সেটা ডিভিশনের মাধ্যমে, সেটার বিভাজনের মাধ্যমে শুরু হচ্ছে, এবং শেষ হচ্ছে কী করে, সাইটোপ্লাজমের বিভাজনের মাধ্যমে কিন্তু শেষ হচ্ছে সাইটোকাইনেসিস। এটাকে কী বলে, সাইটোকাইনেসিস। দ্য ইন্টারফেজ দো কল্ড দ্য রেস্টিং ফেজ, এটা খুব ইম্পর্ট্যান্ট। ইন্টারফেজকে আমরা কী বলি, রেস্টিং ফেজ বলি। এই সময় কী হয়, এই সময়ে টাইম ডিউরিং হুইচ সেল ইজ প্রিপেয়ারিং ফর ডিভিশন বাই আন্ডারগোয়িং, এই সময় কী হয়, ডিভিশনের জন্য, বিভাজনের জন্য প্রস্তুতি হয়, সেলটা প্রস্তুত হয়। আন্ডারগোয়িং সেল গ্রোথ অ্যান্ড ডিএনএ রেপ্লিকেশান, এই সময় সেল গ্রোথও হয়, এই দশাগুলোতে সেল গ্রোথ হচ্ছে, আর এই দশাটায় ডিএনএ রেপ্লিকেশান হচ্ছে, সেল গ্রোথ হয়, ডিএনএ রেপ্লিকেশান হয়, ইনে অর্ডারলি ম্যানারে কিন্তু হয়। তাহলে ইন্টারফেজ জিনিসটা কি বোঝা গেল। তাহলে ইন্টারফেজটাকে আমরা কি বলতে পারি, ইন্টারফেজ দশাটাকে আমরা কী দশা বলতে পারি, ইন্টারফেজ দশাকে আমরা বলতে পারি কি, ইন্টারফেজ দশাকে কী বলতে পারি, ইন্টারফেজ দশাটা কী বলতে পারি, রেস্টিং ফেজ বলতে পারি। এই সময় কি হয়, প্রিপেয়ারিং ফর ডিভিশনের জন্য প্রস্তুত হয়। এ সময় কী হয়, সেল গ্রোথ হয়, ডিএনএ রেপ্লিকেশনও হয় একটা অর্ডারলি ম্যানারে।
এরপরে আসছে কি, এবার ইন্টারফেজটা কত দশায় বিভক্ত, একটা হচ্ছে G1 দশা বা গ্যাপ 1 দশা, তারপরে এস দশা সিনথেসিস দশা, তারপরে G2 দশা গ্যাপ 2 দশা। এবারে কোন দশায় কোনটা হয় এবারে সেটাকে আমরা এক্সপ্লেন করার চেষ্টা করব, কোন দশায় কোনটা হয়। প্রথমে আসছে G1 দশা, তাহলে G1 দশাতে বললাম কি মূলত কি গ্রোথ হচ্ছে, তাহলে G1 করেসপন্ড টু দ্যাট, তাহলে G1 দশার ডেফিনেশন কি, ডিএনএ দশা বলতে বোঝায় কি না ইন্টারভেল বিটুইন দ্য মাইটোসিস অ্যান্ড ইনিশিয়েশন অফ ডিএনএ রেপ্লিকেশন। ডিএনএ রেপ্লিকেশন এখানে হচ্ছে এস ফেজে, আর কি হচ্ছে মাইটোসিস এখানে শেষ হচ্ছে, তাহলে এস ফেজ আর মাইটোসিস এই দুটোর মাঝখানের যে সময়টা সেটাকে আমরা কি বলছি, এই দুটোর মাঝখানের সময়টাকে বলা হচ্ছে G1 ফেজ। ক্লিয়ার, G1 ফেজ, ডিউরিং G1 ফেজ দ্য সেল ইজ মেটাবলিক্যালি অ্যাক্টিভ, এই G1 ফেজের সময় মেটাবলিক্যালি অ্যাক্টিভ হয়, রাসায়নিকভাবে এটা সক্রিয় হয়, অ্যান্ড কন্টিনিউয়াসলি গ্রো, এবং কী হয় ক্রমশ গ্রো করতে থাকে মানে কি বৃদ্ধি পেতে থাকে, বাট ডাজ নট রেপ্লিকেট ইটস ডিএনএ। এই সময় কী হচ্ছে কন্টিনিউয়াসলি গ্রো হচ্ছে কিন্তু কী হচ্ছে ডিএনএটা কিন্তু রেপ্লিকেশন হচ্ছে না। মানে ধরো এখানে ধরো যদি আমি বলি ডিএনএটা আছে এন আছে এন পরিমাণ আছে, তাহলে এটা এন পরিমাণই আছে কিন্তু সেলটা কিন্তু বাড়ছে কিন্তু ডিএনএটা কিন্তু বাড়ছে নি। এবারে এস ফেজে আসছে, এস ফেজ ওর সিনথেসিস ফেজ জিনিসটা কি না মার্কস দ্য পিরিয়ড ডিউরিং হুইচ ডিএনএ সিনথেসিস ও রেপ্লিকেশন টেক প্লেস। যখন কী হয় ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএ প্রতিলিপিকরণটা যখন হয়, যেখানে কি হয় এন থেকে 2n হয়, এন থেকে যেটা কী হয় 2n এ আসে, এন থেকে সেটা কিসে পরিণত হয় 2n এ পরিণত হয়, এন থেকে কি হয় 2n এ আসে, বুঝতে পারলে। দ্য রেপ্লিকেশন টেক প্লেস ডিউরিং দিস টাইম অ্যামাউন্ট অফ ডিএনএ পার সেল ডাবলস, এই সময় কি হয় অ্যামাউন্ট অফ ডিএনএ পার সেল কিন্তু ডবল হয়ে যায়, কি হয়ে যায় দ্বিগুণ হয়ে যায়, অ্যামাউন্ট অফ সেল ডিউরিং দিস টাইম দ্য অ্যামাউন্ট অফ ডিএনএ পার সেল কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এবারে এক্সাম্পল দিয়ে বলছে ইফ দ্য ইনিশিয়াল অ্যামাউন্ট অফ ডিএনএ ইজ ডিনোটেড এট 2C, আমি এখানে এন দ্বারা করেছি ওরা 2C দিয়ে ব্যাখ্যা করছে, 2C যদি 2C হয় তাহলে সেটা ইনক্রিজ হয়ে 4C হয়ে যাবে, আমি এনটাকে বলেছিলাম 2n হয়, তাহলে এরা বলছে সি, যদি 2C হয় তাহলে সেটাকে বলা হচ্ছে সেটা হয়ে যাবে 4C। হাউএভার দেয়ার ইজ নো ইনক্রিজ ইন ক্রোমোজোম, কিন্তু এই সময় ক্রোমোজোম নাম্বারের কিন্তু কোনো পরিবর্তন হবে না, ক্রোমোজোমের নাম্বারে কোনো কিন্তু পরিবর্তন হবে না, খুবই গুরুত্বপূর্ণ, ক্রোমোজোম নাম্বার কিন্তু সেম থাকবে। এই প্রশ্নটা কিন্তু অনেকবার পড়ে যে এই সমাজে বলছে যে কী বলছে হাউএভার দ্য নো ইনক্রিজ ইন ক্রোমোজোম নাম্বার যেটা সেটা কিন্তু সেম থাকবে কিন্তু অ্যামাউন্ট অফ ডিএনএ সেটা কিন্তু ডবল হয়ে যাবে। ক্লিয়ার, ইফ দ্য সেল হ্যাড ডিপ্লয়েড 2n নাম্বার, তাহলে ক্রোমোজোম নাম্বারটা কী হবে ক্রোমোজোম নাম্বারটা কিন্তু 2nই থাকবে, অ্যাট G1 এভার এস ফেজ দ্য নাম্বার অফ ক্রোমোজোম কিন্তু 2nই থাকবে, নাম্বার অফ ক্রোমোজোম কিন্তু 2n মানে তার পরিমাণ কিন্তু একই থাকবে। ইন অ্যানিম্যাল ডিউরিং এস ফেজ, অ্যানিম্যালদের ক্ষেত্রে পশুদের ক্ষেত্রে এস ফেজের সময় কী হয় প্রাণীদের ক্ষেত্রে এস ফেজে কী হয় ডিএনএ রেপ্লিকেশন বিগিনস ইন দ্য নিউক্লিয়াস, ডিএনএ রেপ্লিকেশন কিসে শুরু হয় নিউক্লিয়াসে কিন্তু ডিএনএ রেপ্লিকেশনটা শুরু হয়, অ্যান্ড সেন্ট্রিওল ডুপ্লিকেটস ইন দ্য সাইটোপ্লাজম, তাহলে এস ফেজে ডিএনএ রেপ্লিকেশন হয় আর কি হয় সেন্ট্রিওলের ডুপ্লিকেশনও হয়, সেন্ট্রিওলটাও ডুপ্লিকেট হয়, সেন্ট্রিওলটাও একটা থেকে দুটোতে পরিণত হয়। ক্লিয়ার, যাতে কী হবে এর পরবর্তী কাজে লাগতে পারে, এবং এটা কোথায় হয় সাইটোপ্লাজমে হয়, হয়ে গেল তাহলে এস ফেজে বোঝা গেল। ক্লিয়ার, তাহলে আমি যদি শর্টে বলি তাহলে G1 ফেজে কী হচ্ছে গ্রোথ হচ্ছে 1 নম্বর, ঠিক আছে। এস ফেজে কী হচ্ছে ডিএনএ অ্যান্ড আর কি আর হচ্ছে সেন্ট্রিওল, ডিএনএ আর সেন্ট্রিওল এই দুটো কী হচ্ছে রেপ্লিকেট করছে এস ফেজে। এবার G2 ফেজে কী হচ্ছে ডিউরিং G2 ফেজ হ্যাঁ প্রোটিনস আর সিনথেসাইজড ইন প্রিপারেশন ফর মাইটোসিস while সেল গ্রোথ কন্টিনিউস। এখানে কি যদি আমি বলি যে G1 এটা এসটাকে নীল রেখে দিই, আর G2টা কি না G2 সাথে কী হচ্ছে G2 সাথে হচ্ছে যে G2 সাথে প্রোটিন সিনথেসিস হচ্ছে, মনে রাখতে হবে প্রোটিন সিনথেসিস হচ্ছে এই সময়টাতে, প্রোটিন সিনথেসিস হচ্ছে আর কি হচ্ছে সেল গ্রোথ হচ্ছে, সেল গ্রোথও কিন্তু টেক প্লেস করছে, সেটাও কিন্তু হচ্ছে সেল গ্রোথ কিন্তু কন্টিনিউস হচ্ছে। এবার কি বলা হচ্ছে এবারে আমি এটা যাওয়ার আগে এখানে পাশে কিছু একটা লেখা আছে সেটা একটু পড়া যাক কী বলছে। হাউ ডু প্ল্যান্টস অ্যান্ড অ্যানিম্যালস কন্টিনিউ টু গ্রো অল দেয়ার লাইফস, কারণ কি যে সেল ডিভিশন হচ্ছে, এটার উত্তর কী আছে সেল ডিভিশন হচ্ছে, সেল ডিভিশন টেক প্লেস। লাল পেনে অন্য পেনে লেখা যাবে ধরো, নাহলে একটু ডিফারেন্সিয়েট করতে সুবিধা হবে। তাহলে এটা কী হচ্ছে এখানে কী হচ্ছে সেল ডিভিশন হচ্ছে, সেল ডিভিশন হওয়ার জন্য সবসময় হচ্ছে বিভাজন হচ্ছে। ডু অল সেলস ইন প্ল্যান্ট ডিভাইডিং অল দ্য টাইম, সমস্ত সেল কি হয় না, যে সেলটা ধরো পার্মানেন্ট হয়ে গেল
পার্মানেন্ট যে টিস্যু উৎপন্ন হয়ে গেল তাদের কি হয়? আর যারা ভাজক কলা হয় তারা ডিভাইড করছে, যেটা ভাজক কলার পরে স্থায়ী কলাতে পরিণত হলো। পার্মানেন্ট মানে স্থায়ী, যারা স্থায়ী কলা উৎপন্ন করলো তারা কি বিভাজন হবে? তারা কিন্তু বিভাজন হয় না, তাদের কিন্তু বিভাজন ঘটে না। ঠিক আছে, সমস্ত কলা সবসময় কিন্তু বিভাজন ঘটে না, যারা স্থায়ী হয় তাদের কিন্তু বিভাজন ঘটে না। ক্লিয়ার? এবার কি বলছে, ডু ইউ থিঙ্ক, এটা বললাম অ্যানিম্যালের কি সমস্ত কোষের সবসময় বিভাজন ঘটে? এটাও কিন্তু সমস্ত কোষের সবসময় কিন্তু বিভাজন ঘটবে না, সমস্ত কোষে সবসময় কি বিভাজিত হয়ে যাচ্ছে, তাহলে তো মুশকিল হয়ে যাবে। এবারে বলছে ক্যান ইউ টেল দ্য নেম অ্যান্ড লোকেশন অফ টিস্যু হ্যাভিং সেলস দ্যাট ডিভাইড অল দ্যার লাইফ ইন হায়ার প্ল্যান্টস। যারা হায়ার প্ল্যান্টের ক্ষেত্রে কি না, যারা ভাজক কলা হলো, ভাজক কলা তাদের ক্ষেত্রে কী হয়, সবসময় তারা বিভাজিত হচ্ছে। ক্লিয়ার? এবারে বলছে ডু, যে এপিক্যাল মেরিস্টিম যারা ইংরেজিতে বললে। ক্লিয়ার? এবারে বলছে ডু অ্যানিম্যাল হ্যাভ সিমিলার মেরিস্টেমেটিক টিস্যুস, এদের ক্ষেত্রে কি সিমিলার মেরিস্টেমেটিক টিস্যু? না, নো, এদের ক্ষেত্রে এরকম সিমিলার মেরিস্টেমেটিক টিস্যু কিন্তু নেই। তাহলে এদের ক্ষেত্রে ভাজক কলা এরকম আছে, ঠিক আছে, যেটা কী হচ্ছে এপিক্যাল মেরিস্টিম যেগুলো সেগুলো কিন্তু সমসময় বিভাজন হয়ে যাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, কিন্তু এদের ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে এরকম কিন্তু মেরিস্টেমেটিক টিস্যু নেই। ক্লিয়ার? তাহলে সমস্ত প্রশ্নগুলো উত্তর পাওয়া গেল, তাই এরকম প্রশ্নগুলোও করে রাখতে হবে। তারপরে পথে দেখো, তার আগে দেখো এখানে কতগুলো জিনিস এই কোশ্চেনগুলো বলা যাক। ডু ইউ স্টাডিড মাইটোসিস ইন অনিয়ন রুট? বাদ দাও, টিপ সেলস। হ্যাঁ, এবার এখানে বলছে যে কোনো একটা অনিয়ন গাছকে দেখলে সেখানে আছে 16টা ক্রোমোজোম ইন ইট সেল, প্রত্যেকটা ক্রোমোজোমে 16টা কোষ আছে। ক্যান ইউ টেল হাউ মেনি ক্রোমোজোমস উইল দ্য সেল হ্যাভ অ্যাট G1 ফেজ? G1 ফেজে তাদের কতগুলো ক্রোমোজোম থাকবে? ওই সেলে G1 ফেজে কতগুলো ক্রোমোজোম থাকবে, এস ফেজে কতগুলো থাকবে, এম ফেজে কতগুলো থাকবে। তাহলে আমরা কি করলাম, যে কনসেপ্ট, যেটা কনসেপ্ট লিখে রাখি, কনসেপ্ট কী ছিল, যে কি ক্রোমোজোম নাম্বার অ্যাট এনি ফেজ অফ সেল ডিভিশন ডাজ নট চেঞ্জ কিন্তু হয় না। তাহলে এখানে এই প্রশ্নটার উত্তরে আমরা কি বলবো, এই প্রশ্নটার উত্তর বলবো G1 G2 এস সমস্তটাতেই 16টাই কিন্তু ক্রোমোজোম নাম্বার থাকবে। অলসো ক্যান ইউ উইল বি ডিএনএ কন্টেন্ট ইন G1 এস G2? তাহলে এর একটা কনসেপ্ট নাম্বার 1 আর কনসেপ্ট নাম্বার 2। তাহলে ইন এস ডিএনএ কন্টেন্ট ডবলস কী হয়, তাহলে কী হচ্ছে, এস ফেজে কী হচ্ছে, ডিএনএর যে পরিমাণটা, সেই ডিএনএর পরিমাণটা দ্বিগুণ হচ্ছে। বাংলাতে লিখতে হবে কি বলতে পারো, বাংলাতে লেখা যাবে এখন। তাহলে ডিএনএটা কী হচ্ছে, ডিএনএর পরিমাণটা ডবল হয়ে যাচ্ছে, ডিএনএর পরিমাণটা দ্বিগুণ হয়ে যাচ্ছে, বাংলাতে বলছি তো। তাহলে যদি দ্বিগুণ হয়ে যায় তাহলে দেখো, তাহলে G1 কী হবে, G1 যদি ধরো তাহলে 16টা আছে, তাহলে যদি বলছে যে এম ফেজে যদি 2C হয়, তাহলে এইরকম যে ডিভিশনটা ছিল এখানে কী ছিল, ইন্টারফেজ। তাহলে ধরো একটা সেল ছিল, সেখান থেকে সরি একটা সেল এখান থেকে স্টার্ট করেছে, তাহলে এখান থেকে স্টার্ট করার পর এখানে দুটো সেলে পরিণত হয়েছে। এদের যে ডিএনএর সংখ্যাটা আছে কত, 2C আছে, তাহলে কি G1 দশার সাথে 2C থাকবে। এবারে যখন এস দশা আসবে তাহলে এই 2C থেকে কী হয়ে যাবে, 4C হয়ে যাবে, তাই না? যেহেতু কী যে এর ডবল হচ্ছে ডবল। এবারে যদি বলি G2 দশাতে কী হবে, আর কি ডবল হচ্ছে, সেটাই তো রয়ে যাচ্ছে, তাহলে সেটা 4C থাকবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে এই দুটো কনসেপ্ট ভালো করে কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? এই দুটো কনসেপ্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এগুলোকে ঠিক করে মাথায় রাখতে হবে। চলো, বোঝা গেল, দুটো কনসেপ্ট কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, ভালো করে মাথার মধ্যে রাখতে হবে, ঠিক আছে? কনসেপ্ট এগুলো কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে, ঠিক আছে? চলো, এভাবে সাম সেলস ইন দ্য অ্যাডাল্ট অ্যানিম্যাল ডু নট অ্যাপিয়ার টু এক্সিবিট ডিভিশন। কিছু কোষ থাকে যেগুলো অ্যাডাল্ট অ্যানিম্যালদের ক্ষেত্রে তারা কিন্তু এক্সিবিট সেল ডিভিশন, তারা কিন্তু সেল ডিভিশন করে না, সবসময় কিন্তু বিভাজন কিন্তু করে না। যেমন কি হার্ট সেল যেমন করে না, যেটা বলছে না যে অ্যানিম্যাল সেল আছে তাহলে কি সবসময় বিভাজন করে, এখানে বলেছিলাম না, নো না একটা কিছু বলেছিলাম যে ক্যান এটা ভাজক কলা বললাম। অ্যানিম্যালদের ক্ষেত্রে কী হয়, অ্যানিম্যালদের ক্ষেত্রে কী রকম হয়, যে অ্যানিম্যালদের ক্ষেত্রে যে হয় সেটা হচ্ছে কি, এখানে লিখে রাখো যে হার্ট সেল, ওরা বলেই দিল হার্ট সেল। নার্ভ সেলও হবে, নার্ভ সেল, এরা কিন্তু হয় না।
লিখে রাখবে, এটা তোমার পাশাপাশি লিখে রাখবে, আমি যেমন লিখছি সেরকম পাশাপাশি লিখে রাখতে হবে। বই নোংরা না করলে পড়াশোনা হয়নি আমার কথা অনুযায়ী, ঠিক আছে? বইটা যত নোংরা করে বুঝতে পড়েছি আমি। এবারে দেখো, অ্যান্ড মেনি আদার সেলস ডিভাইড অনলি ওকেশনালি অ্যাজ নিডেড টু রিপ্লেস সেলস দ্যাট হ্যাভ বিন লস্ট বিকজ অফ ইঞ্জুরি অর সেল ডেথ। আবার কিছু সেল ডিভিশনের একটা গুরুত্ব বলছে। আবার ধরো এর মধ্যে কিছু কিছু কোষ থাকে যাদের ক্ষেত্রে কি কোথাও ইঞ্জুরি হয়ে গেল, সেখানে কি হলো, লস্ট অফ সেল হলো, কিছু সেল হচ্ছে হারিয়ে গেল, তখন সেই সেল ডেথ বা ইঞ্জুরি করার জন্য ডিভিশন কিন্তু দরকার কিছু কিছু জায়গায়। ক্লিয়ার? এবার বলছে দিস সেলস ডু নট ডিভাইড ফার্দার এক্সিট G1 ফেজ টু এন্টার অ্যান ইনঅ্যাক্টিভ স্টেজ কল্ড কুয়েশন স্টেজ বা G0 ফেজ অফ সেল সাইকেল। ঠিক আছে? দিস সেলস মানে যেসব এই যে কোষগুলো, মানে হার্ট সেল বলছি, নার্ভ সেল বলছি, এরা কি থাকে, এরা কি হয়, G1 ফেজটা যেটা, সেই G1 ফেজটা কিন্তু এক্সিট করে না, G1 ফেজটাকে কিন্তু তারা এক্সিট করে না। এই যে ফেজটা একে বলছে কি কুয়েশন ফেজ। কুয়েশন ফেজ মানে যেখানে কি হচ্ছে, সেলটা কোনো ডিভিশন করছে না, চুপ হয়ে বসে রয়েছে, সেটাকে আমরা বলবো G0 ফেজ অফ দ্য সেল সাইকেল। সেল সাইকেলের G0 ফেজ আমরা সেটাকে কিন্তু বলি, G0 ফেজ একে বলে। এটা কিন্তু এই G0 ফেজটা কিন্তু হট টপিক, সব সময় কিন্তু পড়ে, 2021-এ পড়েছে, 20-তে পড়েছে, এরকম সব সময় পড়ছে G0 ফেজ। তাই ভালো করে কিন্তু মাথায় রাখতে হবে এটা। এই সময় কী হয়, কিছু কিছু কোষ আছে যেটা কী হচ্ছে G1 ফেজটাকে পেরোতে পারে না, সেটা সেখানেই কিন্তু এভাবে রয়ে যায়। এই সময় একটা কিন্তু এই যে এন্টার অ্যান ইনঅ্যাক্টিভ স্টেজ, এই যে G0 ফেজ বলে, যে G0 ফেজ যখন আসে তখন সে কী করে, ওই ডিভিশনের মধ্যেই থাকে না সেটা থেকে এক্সিট করে যায়, তখন জানবে যে সেটা কি এক্সিট দ্য সাইকেল থেকে এক্সিট হয়ে সে সেপারেটভাবে অবস্থান করে। ক্লিয়ার? বুঝতে পারছো? এই দেখো, এই এটা বাইরে, এটা এক্সিট করে গেছে সেল ডিভিশন থেকে, সেটা বাইরে ইনঅ্যাক্টিভ স্টেজে অবস্থান কিন্তু করছে। ক্লিয়ার? তাহলে হলো, এবং এক্সিটও একটা নতুন দশা G0 দশা দেশে এন্টার করে যায়। এবারে বলছে সেলস ইন স্টেজ রিমেন মেটাবলিক্যালি অ্যাক্টিভ। এটাও খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্ট্যান্ট। এই সময় কি তাহলে বলবে যে সেল ডিভিশন হচ্ছে নি, তাহলে কি সেটা কি মেটাবলিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে গেল? না, মেটাবলিক্যালি তখনও কিন্তু অ্যাক্টিভই থাকে। যখন যদি কোনো কারণে প্রয়োজন হয় না, তাহলে সে কিন্তু আবার ডিভিশন করবে। ঠিক আছে? ওই কোনো কারণে আবার প্রয়োজন হয় তার। এবার বলছে বাট নো লঙ্গার প্রলিফারেট আনলেস কল্ড অন টু ডু সো ডিপেন্ডিং অন দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য অর্গানিজম। যদি অর্গানিজমের প্রয়োজন হয় যে আমার দরকার, নাহলে কিন্তু আমি মারা যাব, তখন কিন্তু সে কী করবে, ধরো G0 ফেজে চলে গেছে, সেই G0 ফেজে থেকে কিন্তু আবার ব্যাকে G1 আসবে, তখন সেটা আবার ডিভাইড করবে। এরকম কিন্তু হবে, যখন প্রয়োজন হবে তখন হবে, কিন্তু সেটা কিন্তু মেটাবলিক্যালি কিন্তু অ্যাক্টিভই থাকে, ইনঅ্যাক্টিভ কিন্তু হয়ে যায় না। তাহলে কি আবার সে পরে এসে বিভাজন করতে পারবে? করতে কিন্তু পারবে না। ক্লিয়ার? ইন অ্যানিম্যালসের ক্ষেত্রে মাইটোটিক সেল ডিভিশন ইজ অনলি সিন ইন ডিপ্লয়েড সোমাটিক সেল। এটাও ইম্পর্ট্যান্ট। বলছে মাইটোটিক ডিভিশন অনলি সিন ইন ডিপ্লয়েড সোমাটিক সেল 2n, সেখানে কিন্তু অ্যানিম্যাল সেল দেখতে পাওয়া যায়। হাউএভার দেয়ার আর ফিউ এক্সেপশন টু দিস হোয়ার হ্যাপ্লয়েড সেল ডিভাইড বাই মাইটোসিস। ফর এক্সাম্পল, এই যে মেল হানিবি, আমরা জানি তো মেল হানিবি কী হয়, পার্থেনোজেনেসিসের মাধ্যমে উৎপন্ন হয়। মনে আছে? মানে মৌমাছিদের ক্ষেত্রে কী হয়, মৌমাছিদের ক্ষেত্রে কী হয়, যে মৌমাছিরা কী হয়, এই যে ধরো পুংগ্যামেট N, ক্লিয়ার, আর হচ্ছে স্ত্রী গ্যামেট হচ্ছে N, ক্লিয়ার, স্ত্রী গ্যামেট N, তাহলে পুংগ্যামেটের সঙ্গে স্ত্রী গ্যামেটের একটা মিলন ঘটে। ঠিক আছে? পুংগ্যামেটের সঙ্গে স্ত্রী গ্যামেটের মিলন ঘটে, এখান থেকে কী হলো, এখান থেকে হচ্ছে তোমার স্ত্রী মৌমাছি উৎপন্ন হলো। এবারে কিন্তু এদের ক্ষেত্রে আরেকটা এরকম থাকবে, যেটা কিন্তু এর সঙ্গে ফার্টিলাইজেশনে টেক প্লেস করবে না, সেখান থেকে এটা N ছিল, পার্থেনোজেনেসিসের মাধ্যমে N হয়ে কী করবে, পুরুষ মৌমাছি তৈরি করবে। এরকম একটা কিন্তু হয়, এরকমভাবে কিন্তু পুরুষ মৌমাছি তৈরি হয়, এটা তোমরা নিশ্চয়ই জানো। না জানলে এটা হচ্ছে তোমরা জেনেটিক্সে পড়বে। ঠিক আছে? এটা নোংরা হয়ে গেছে, মুছে দিচ্ছি। এরকম করে কিন্তু হয়। এগেনস্ট দিস প্ল্যান্টস ক্যান শো মাইটোটিক ডিভিশন ইন বোথ হ্যাপ্লয়েড অ্যান্ড ডিপ্লয়েড সেলস। প্ল্যান্টও কিন্তু মাইটোটিক ফেজটা কিন্তু হ্যাপ্লয়েড ডিপ্লয়েড দুভাবেই কিন্তু করতে পারে। ফ্রম ইউর রিকালেকশন অফ এক্সাম্পল অফ অল্টারনেশন জেনারেশন ইন প্ল্যান্ট কিংডমে থেকে তোমরা জানতে পারবে। কীরকম হয় বলো দেখি? যারা অ্যালগি তাদের ক্ষেত্রে এরকম দেখা যায়। ঠিক আছে? অ্যালগিদের ক্ষেত্রে দেখা যায়, বায়োফাইটদের ক্ষেত্রে এরকম দেখা যায়, হ্যাপ্লয়েডও কিন্তু সেল ডিভিশন ঘটে। ক্লিয়ার? এদের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। বুঝতে পারলে? লক্ষ্য করা যায়। তাহলে এদের ক্ষেত্রে লক্ষ্য করা যায় অল্টারনেট জেনারেশন আইডেন্টিফাই প্ল্যান্ট স্পিসিস অ্যান্ড স্টেজ হ্যানাতেনা হ্যাপ্লয়েড সেলের মধ্যে রয়ে যায়। ক্লিয়ার? সমস্ত কিছু বলার চেষ্টা করলাম, এখানে অনেক কনসেপ্ট রয়েছে, সব কনসেপ্টই বলার চেষ্টা করলাম। আশা করি সবাই বুঝতে পেরেছো। হ্যাঁ, ঠিক আছে, যদি কোনো অসুবিধা হয় বলবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।